এটা বাস্তব সত্য, যেটা একটা কালেকটিভ লড়াই ছিল এবং একটা গণতন্ত্রের উত্তরণই আমাদের আসল লক্ষ্য। কিন্তু আসলে আমরা কি বিদেশের দিকে তাকিয়ে থাকবো? আমরা কি আমাদের মানুষের মানে স্বাস্থ্য, মানুষের জীবন নিয়ে ভাববো? আমাদের রাষ্ট্র, আমাদের জাতীয় স্বার্থে, আমাদের মানুষের স্বার্থে আমাদের যদি নীতি প্রণয়ন না করা, আমরা না শিখি, না তৈরি হয়, তাহলে ওই কেবলমাত্র আন্তর্জাতিক চাপে কিন্তু আমরা ওই জায়গায় যেতে পারবো না যে জায়গায় আসলে বাংলাদেশের যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছে। ফলে মুখ থুবড়ে পাড়ার যেমন সমূহ সম্ভাবনা, তেমনি আসলে যদি সত্যি সত্যি এই জায়গা থেকে আমরা নতুন জায়গায় যেতে চাই, সেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন অর্থনৈতিক বন্দোবস্ত, নতুন পরিবেশের বন্দোবস্ত দরকার। সেই জায়গাটাতেই আলোচনাটা সামনে আনা দরকার। এবং এই যে পিফাসের কথা বলা হচ্ছে, এরকম মানে বহু জায়গায় দূষণের তো কোনো শেষ নাই। দূষণের যত রকম উপাদান সব চলছে। এখন গভর্নমেন্ট যে 2010 সালে আইন করেছিল পরিবেশের নীতিমালা, সেটা আপডেটেড করতে হবে। কিন্তু আপডেটও আপনি করলেন, আপনি পিফাস নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাডজাস্টমেন্ট করলেন, তারপর এটা এফেক্টিভ হবে কীভাবে? এখন ধরেন আমাদের এখানে হ্যাঁ কিছু কিছু এক্সপোর্ট প্রসেসিং জোন কিংবা শিল্প জোন করা হচ্ছে, বিসিক করা হচ্ছে, কিন্তু একই সাথে কিন্তু যেখানে সেখানে শিল্প করা যায়। এখন যদিও এটা ঠিক যে বাংলাদেশে সরকার যদি চায় তাহলে এই যে কারখানার যে বর্জ্য এবং দূষণ, সেটা কোথায় যায় সেটা কিন্তু চিহ্নিত। এইগুলো যে মানে এমন না যে এগুলো চিহ্নিত না, চিহ্নিত। তাহলে সেই সব জায়গায় সরকারের আসলে উদ্যোগটা কি আছে যে এই বর্জ্যগুলোকে মানে একটা ট্রিটমেন্টের মধ্য দিয়ে যখন সে নদীতে যাবে তখন সে পরিশোধিত আকারে যাবে, অর্থাৎ দূষণ সেটাকে রোধ করেই ওই ধরনের পানি কিংবা সেটা যাবে। সেইটার ব্যাপারে সরকারের আসলে এফেক্টিভ কোনো ভূমিকা আছে কিনা? যে সমস্ত পদক্ষেপ আছে নিশ্চয়ই কিছু, কিন্তু এগুলো যে কার্যকর না সেটা বোঝা যায় না। হলে যে মাত্রার খবর আপনারা দিয়েছেন সেই মাত্রা আসলে হচ্ছে কীভাবে? আমাদের মনে হয় যে একটা বড় আকারের প্ল্যান করা দরকার, কারণ এক একটা দেশের প্ল্যান এক এক রকমভাবে এগোয়। আমাদের মতো এইরকম একটা ছোট আয়তনের দেশে যেখানে এত মানুষ, সেখানে যে শিল্প কলকারখানা হবে সেটার জন্য জায়গা ঠিক করা খুবই জরুরি জায়গা। যেখানে সেখানে যে কেউ শিল্প করতে গেলে আপনি যে পরিবেশের স্ট্যান্ডার্ড ইম্পোজ করবেন, এত ছড়িয়ে তো আপনার ক্যাপাসিটি থাকবে না। ফলে আপনি যদি 64 জেলার 500 থানার পরিকল্পনা না করেন যে কোথায় আসলে শিল্প করা যাবে, কোথায় কৃষি থাকবে আর কোথায় মানুষ থাকবে, তাহলে বাংলাদেশ আর এই সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ, এবং এই হিউজ ম্যানেজমেন্ট, যেটা পৃথিবীতেও খুব কম অভিজ্ঞতা আছে। কিন্তু অল্প কিছু দেশ আমাদের সাথে তুলনীয় যাদের বিপুল জনসংখ্যা, কিন্তু তাদের আবার বিরাট আয়তন আছে, রিসোর্সও বেশি আছে। বাংলাদেশের মতো দেশ এত অল্প জায়গায় এত বিরাট সংখ্যক মানুষ, রিসোর্সের সীমাবদ্ধতা আছে, সেইটার ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরই সৃজনশীলভাবে বের করতে হবে। এবং সেই ম্যানেজমেন্টের পরিকল্পনা অত্যন্ত জরুরি বিষয়। কোথায় শিল্প হবে, সেই শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে হবে, এবং সেইটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আমাদের মানে একেবারে ইম্পোজ করতে হবে, যাতে করে আমরা ভবিষ্যতের এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে প্রস্তুত হতে পারি। সেই ক্ষেত্রে আমি কথা শেষ করে আনি যে অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এসেছে। মানুষের আসলে প্রত্যাশাটা কি? মানুষের প্রত্যাশা হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক কিছু করতে পারে না, কারণ এখানে অনেক ধরনের মানে তার যে ধারাবাহিকতা একটা রাজনৈতিক সরকারগুলো আমাদের এখানে শাসন কিংবা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের অনেক ধরনের শেকড় বাকড় আছে, অনেক ধরনের সম্পর্ক আছে, যেটার মধ্যে থেকে তারা সাধারণত বেরিয়ে যেতে পারে না। মাঝে মাঝে কখনো কোনো ধাক্কা দরকার হয়। যেই ধরনের দুর্নীতি এবং লুটপাটের একটা কাঠামোগত জায়গা তৈরি হচ্ছে, স্ট্রাকচারালি আমাদের ইকোনমি হচ্ছে বখরাজীবীর অর্থনীতি। কাঠামোগতভাবে দেখেন, একবার তলা পর্যন্ত পেট্রন ক্লায়েন্ট বখরার উপর নির্ভরশীল, পলিটিক্যাল পার্টি ওটার সাথে এমবেডেড। এই যে কাঠামোগত জায়গা, আমরা চাঁদাবাজি নিয়ে অনেক কথাবার্তা বলছি, সেটা ঠিকই বলা দরকার এবং চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার, কিন্তু একই সাথে আপনাকে বাস্তব কাঠামোটা দেখতে হবে। এই রাস্তায় যে ফুটপাতে হকার বসে, তার ম্যানেজ করবে কি গভর্নমেন্ট করে? তো এটা পলিটিক্যাল পার্টি নিয়ে নেয়, তার সাথে আইনশৃঙ্খলা বাহিনী যুক্ত হয় এবং
প্রাইভেট ট্যাক্সেশন চলতে থাকে, মানে যে টাকা দাও আমি ম্যানেজ করব। কারণ ওখানে যে আরেকজন বসবে না, ধাক্কাধাক্কি মারামারিটা হবে না, সেই ম্যানেজমেন্ট তো কেউ না কেউ দেখবে। এই যে এটার সাথে রাজনৈতিক দলের যে একটা মানে কি বলে যে মানে জড়িয়ে থাকা, সেইটা আজকে একটা রিপ্লেসমেন্ট হচ্ছে, এক দল গেছে আরেক দল আসছে, সো একটা অস্থিরতা বিরাজ করছে। আমি এটার পক্ষে সাফাই গাইছি না, কিন্তু এইরকম কাঠামো বদলাতে হলে আপনাকে যে ধরনের উদ্যোগে যেতে হবে সেই উদ্যোগটা পলিটিক্যাল গভর্নমেন্ট তার ওই যে ইনবিল্ট কতগুলো সংকটের কারণে অনেক সময় পারে না দীর্ঘদিন ছাড়া। এটার জন্য মাঝে মাঝে ধাক্কা লাগে, যেটাকে আমরা বিপ্লব বলছি, অভ্যুত্থান বলছি। এখন সেইটা মানে ধরেন একটা হতে পারতো যে অভ্যুত্থানের একটি সরকার মানে দীর্ঘকাল ধরে আছে, সেটা তো সেই ফর্মে এই জিনিসটা আসেনি। এটা বাস্তব সত্য, যেটা একটা কালেকটিভ লড়াই ছিল এবং একটা গণতন্ত্রের উত্তরণই আমাদের আসল লক্ষ্য। ফলে আমাদের খুব দ্রুতই গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন এগুলো লাগবে, এইটা এড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু যতটুকু সময় অন্তর্বর্তী সরকার পাচ্ছে ততটুকু সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো নীতিগত কাজ তারা করতে পারে। সব কাজ তারা করতে পারবেন না এই সময়ের মধ্যে, ফলে তাদের জন্য এমন কতগুলো কাজ আছে যে কাজগুলো যেমন সাধারণভাবে করা বেশ কঠিন, তারা এই অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে বড় ধাক্কা দিতে পারে এবং ওই জায়গাটা যাতে পরবর্তীতেও ধারাবাহিকতাটা থাকতে বাধ্য হয় সেই পরিবেশটা সৃষ্টি করতে পারেন সে কাজের ক্ষেত্রে। আমাদের বিবেচনায় এনভায়রনমেন্ট একটা সেই রকম জায়গা যেখানে বাংলাদেশে নতুন করে একটা পলিসি তৈরি হতে পারে এবং সেইটা শিল্প কলকারখানা থেকে শুরু করে সমস্ত মানে আমাদের সামাজিক এবং জীবনের যে ব্যবস্থাপনা, তার মধ্যে পরিবেশ যে একটা গুরুত্বপূর্ণ, জনস্বাস্থ্য মানুষের জন্য, কিন্তু প্রকৃতি যদি না বাঁচে তাহলে মানুষ যে বাঁচবে না, এই নীতি প্রতিষ্ঠা করতেই হবে এবং সেটাই আমাদের সামনে আগামী দিনে নিজেদের বড় হওয়ার একটা অত্যন্ত আবশ্যকীয় চ্যালেঞ্জ। সেই জায়গাটা আজকে নানা দিক থেকে আলোচনা হচ্ছে। আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশকেও ধন্যবাদ জানাবো, তারা এই আলোচনা তুলছেন এবং বিশেষভাবে আমি আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাবো যারা এই যে নদীগুলো আজকে বাংলাদেশের ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, বালু শেষ হয়ে যাচ্ছে, পানি তো একেবারেই আসলে বছরের অর্ধেক বছর মানে সেখানে আসলে ইয়েই করা যায় না, মানে ওটার কাছাকাছি যাওয়া যায় না, এবং সেইখানকার মানুষ যে কত কষ্টের মধ্যে আছেন এবং নানা ধরনের শিকার আছে এবং তার পরোক্ষ প্রভাবে আমরা সকলেই আছি, প্রত্যক্ষ পরোক্ষ। তো এই যে লোকাল মানে জনগোষ্ঠী না এগিয়ে আসলে এটা হবে না। এবং আমি এই তরুণের সাথে একমত, যিনি অ্যাক্টিভিস্ট হিসেবে আছেন, যে যে কোনো জায়গায় যদি আমাদের কোনো উদ্যোগ নিতে হয় তাহলে এখন তরুণদের তো অবশ্যই যুক্ত করতে হবে, সেখানকার জনমানুষকে যুক্ত করতে হবে এবং সরকারি কর্মকর্তাদের তাদের সাথে কাজ করা দরকার, তাদেরকে হেড না করে বরং জনগণের পক্ষে কাউকে হেড করে গভর্নমেন্ট কর্মকর্তা যাতে তার সাথে থাকেন এবং সত্যি সত্যি মানুষ যা চায় সেই নীতি বাস্তবায়নের দিকেই শেষ পর্যন্ত অগ্রসর হওয়া যায়, সেই ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। আরও অনেক কথা বলা যেতে পারত। বাংলাদেশের ইতিহাসে মানুষ দেখিয়েছে কিভাবে তারা নদী রক্ষা করে, কিভাবে তারা নিজেদের পরিবেশের নিজেদের অনুকূলে আনে এবং সেইখানকার জন উদ্যোগগুলো আমাদের জন্য এক একটা বড় বড় সাকসেসফুল উদাহরণ হিসেবে ছিল ইতিহাসে। সেই উদাহরণগুলোকে যদি আজকে আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারি তাহলে বাংলাদেশের সামনে এইসব সমস্যা মোকাবেলার অনেক শক্তি আমাদের নিজেদের ইতিহাসের মধ্যে আছে।